Assalamu alaikum, dear all. I'm welcoming all of you to our online class arranged by the Dhaka College Physics Department. And today we are going to have our honors third year astrophysics class, and a very important topic, and that is about the Virial Theorem. তো আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো তোমরা জানো যে আসলে আহ, আমরা যদি একটু একটু মনে করে দেখি যে আমরা আমাদের যে থার্ড ইয়ার অ্যাস্ট্রোফিজিক্স সিলেবাসটা রয়েছে, একদম প্রথম যে টপিক দেখবা, একদম প্রথম টপিকে সেখানে যেগুলো আছে যেমন কোপার্নিকান মডেল বা হচ্ছে অন্যান্য একেবারে হিস্ট্রি, একেবারে শুরুর দিকে অ্যাস্ট্রোফিজিক্সের ব্যাপারগুলো, তো সে তার মধ্যে আসলে ভিরিয়াল থিওরেম এই ব্যাপারটা রয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো, তো যাই হোক, তো সেই ভিরিয়াল থিওরেম নিয়ে আসলে আজকের আমাদের ক্লাসটা। তো প্রথমেই বলি যে ভিরিয়াল থিওরেম আসলে কি। উত্তর হচ্ছে যে সোজা কথা, কোনো একটা স্টেবল সিস্টেমের আসলে টোটাল কাইনেটিক এনার্জি এবং টোটাল পোটেনশিয়াল এনার্জির মধ্যে যে সম্পর্ক, সেটাই আসলে ভিরিয়াল থিওরেমের আসলে সেটাই ভিরিয়াল থিওরেম বলে। এবং এই ব্যাপারটা যদিও আমরা আসলে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যদিও আমরা অভিকর্ষ বিভব এই ব্যাপারগুলো জানি, কিন্তু সেখানে আর একটা ইম্পর্টেন্ট টপিক ছিল যে অভিকর্ষজ বিভব শক্তি। সুতরাং বিভব এবং বিভব শক্তির মধ্যে একটি বেসিক পার্থক্য হচ্ছে যে 1 কেজি ভরের বস্তুর জন্য আমরা অ্যাপ্লাই করি বিভব, আর 1 কেজি বাদে কেজি ভর, সেই আসলে 2 হোক, 3 হোক, 100 হোক, 2000 হোক, 1 লক্ষ হোক, 1 কোটি হোক, এমনকি হাফ হোক, বা 0.3 হোক, যেটাই হোক না কেন, তার জন্য আমরা ইউজ করি বিভব শক্তি। এবং সেখানে একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম, আমরা ইন্টারমিডিয়েট লেভেলের কথা যদি একটু মনে করি, তো সেটা ছিল এরকম যে অভিকর্ষজ বিভবকে বলা হতো v equals to minus capital G divided by I'm sorry, v equals to minus G capital G multiplied by capital M and divided by small r। ঠিক না? তো স্মল r হচ্ছে পৃথিবীর সেন্টার থেকে দূরত্ব। তো ঠিক একইভাবে যেটা আসলে আমাদের সিলেবাসে খুব একটা বেশি আলোচনায় ছিল না, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, আসলে আলোচনায় রাখা থাকলে বেশি ভালো হতো। সেটা হচ্ছে বিভব শক্তি। তাহলে ভি যদি হয় একক ভরের জন্য, ঠিক না, তাহলে ইউ হবে এম ভরের জন্য। অর্থাৎ ভি এর সাথে এম কে সিম্পলি মাল্টিপ্লাই করলেই ইউ পাওয়া যাবে। এই জন্য আমরা বলে থাকি যে অ্যাকচুয়ালি ইউ ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট এম ভি, small m v, and v is actually nothing but u by m, so u equals to minus gmm by r। তো সেখান থেকে আমরা যদি আসলে কোন একটা স্যাটেলাইট, হ্যাঁ, কোন একটা স্যাটেলাইটের চিন্তা যদি আমরা আসলে একটু করি, কথার কথা, সেটা হচ্ছে কোন একটা স্যাটেলাইট যখন আহ, কথার কথা পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠে প্রদক্ষিণ করে, ঠিক না? তো আমরা বলতে পারি যে স্যাটেলাইট আর্থ একটা সিস্টেম। সুতরাং এই সিস্টেমে স্যাটেলাইটের কথা যদি আমরা বিবেচনা করি, স্যাটেলাইটের যে অরবিট, ঠিক না, তো ওই পজিশনে স্যাটেলাইটের কিন্তু স্যাটেলাইটের যে ম্যাস বা ভর, সেটা যদি হয় স্মল এম, তাহলে ওই পজিশনে স্যাটেলাইটের টোটাল যে পোটেনশিয়াল এনার্জি, সেটা হবে ইউ ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্মল আর, যেখানে স্মল আর সমান সমান অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর প্লাস এইচ। ঠিক না, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে সবাই কম বেশি জানি। এখন বিষয়টা হচ্ছে ঠিক সেখানে যদি আমরা সোজা কথা স্যাটেলাইটটার বেগ আমরা যদি দেখতে চাই, আমরা জানি সেখানে স্যাটেলাইটটার বেগ হচ্ছে ভি, এবং এই স্যাটেলাইটটা এই ভি আসলে এই ধ্রুব দ্রুতিতে আম, এবং
বেগের মান সমান হলেও প্রতি মুহূর্তে দিক পরিবর্তন হওয়ার কারণে আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ সেখানে আছে। এই কারণে স্যাটেলাইটটা পৃথিবীতে ধ্রুব দ্রুতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে বৃত্তাকার পথে। তো সেটা যদি হয় ভি, তাহলে ভি ইকুয়ালস টু আমরা জানি যে রুট ওভার জি এম বাই অ্যাকচুয়ালি স্মল আর। তো সেখান থেকে এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগেই শিখেছি। তাহলে টোটাল কাইনেটিক টোটাল পোটেনশিয়াল এনার্জি আমরা কি পেলাম? টোটাল পোটেনশিয়াল এনার্জি আমরা পেলাম মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর। আর আমরা টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা যদি আমরা হিসাব করি হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, সেখানে ভি স্কোয়ার সমান সমান যদি আমরা জি এম বাই স্মল আর বসাই, তাহলে কিন্তু ঘুরে ঘুরে আবার ইন্টারেস্টিং। তার মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে মাইনাস আই সরি, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হাফ অফ ক্যাপিটাল জি এম এম বাই আর। সুতরাং ইন্টারেস্টিং কিন্তু, অর্থাৎ আমরা যেটা দেখলাম টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে মাইনাস সরি টোটাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস জিএমএম বাই আর, আর টোটাল কাইনেটিক এনার্জি হাফ জিএমএম বাই আর। ঠিক না? অর্থাৎ টোটাল এনার্জি তাহলে কত? তাহলে টোটাল এনার্জি আমরা যদি হিসাব করি আমরা কিন্তু স্পষ্ট দেখতে পারবো টোটাল এনার্জি হচ্ছে মাইনাস জিএমএম বাই টুয়াইস আর। ঠিক না? অর্থাৎ এই যে সোজা কথা, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির মধ্যে যে একটা সম্পর্ক, অর্থাৎ টোটাল পোটেনশিয়াল এনার্জি এটা একটা সিস্টেম যেটা হচ্ছে টোটাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস জিএমএম বাই আর, আর টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে জিএমএম বাই আর। তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে আসলে টোটাল কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি ইজ দ্য নেগেটিভ অফ দ্য হাফ অফ দ্য টোটাল পোটেনশিয়াল এনার্জি। ঠিক না? সুতরাং আসলে সেটা আসলে একেবারে বেসিক ভাবে একটা ভেরিয়াল থিওরেম। তো সেটাই আসলে এক্সটেন্ডেড লেভেলে আমরা একটু শিখবো। তো আসো আমরা স্টেটমেন্টে যাই। তো হোপফুলি এতক্ষণ আমি যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। এই ব্যাপারগুলো তুমি ইন্টারমিডিয়েটের সিলেবাসের যে মহাকর্ষ অভিকর্ষ অর্থাৎ গ্র্যাভিটেশন চ্যাপ্টার, তুমি এখন ওই ব্যাপারগুলো পাবে। যদিও আসলে অভিকর্ষ বিভব শক্তির ব্যাপারটা ওইভাবে বলা নেই, কিন্তু আসলে বিষয়টা কঠিন কিছুই না, বিষয়টা একেবারে ইজি বিষয়। সো আমরা কেবলই যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে একটা লেভেলে আসলে আমরা যে কোনো আম, অর্থাৎ স্যাটেলাইট, আর্থ স্যাটেলাইট যে সিস্টেম, সেই স্যাটেলাইটের যে কক্ষপথ, সেই কক্ষপথের যে টোটাল পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আসলে এটাই আসলে ভিরিয়াল থিওরেমের মূল বিষয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিম্পলি যে কাইনেটিক এনার্জি হচ্ছে সিম্পলি কি টোটাল যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সেইটার আসলে হাফ। হ্যাঁ, আর একটু ভালো করে বললে আসলে মাইনাস হাফ। ঠিক আছে, আমরা এখানে আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি, তো স্লাইডটা আসলে আমরা একটু জেনারেল লেভেলে দেখি। তো আমি তোমাদের জন্য একটু পড়ে শোনাচ্ছি। This is the Virial theorem. The Virial theorem states that for a stable, self-gravitating spherical distribution of equal mass objects, stars, galaxies, etc., the total kinetic energy of the objects the total kinetic energy of the objects is equal to minus half times the total gravitational potential energy, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। ঠিক না? আমি আবারও বলি, the total kinetic energy of the objects is equal to minus half times the total gravitational potential energy. In other words, the potential energy must equal the kinetic energy within a factor of 2. ঠিক না? অর্থাৎ এই জিনিসটাই আমরা আলোচনা করলাম। তো আমরা যদি জাস্ট আরেকটু আগাই যে suppose that we have a gravitationally bound system that consists of an individual objects, stars, galaxies, globular clusters, etc., that have the same mass m and some average velocity v. The overall system has a mass m total is the n multiplied by small m and the radius of r total, অর্থাৎ সরি তো যেটা বলছিলাম সরি আচ্ছা, তো যেটা বলছিলাম অর্থাৎ
আমরা যদি একটি সিস্টেমের কথা চিন্তা করি, যেখানে এন সংখ্যক অবজেক্ট আছে, হ্যাঁ, সেটা স্টার হতে পারে, গ্যালাক্সি হতে পারে, যে কোনো মহাজাগতিক বস্তু বা বস্তু কণা হতে পারে। তো যেগুলোর প্রত্যেকটার ব্যাস হচ্ছে এম, তাহলে টোটাল ব্যাস কত? অবশ্যই টোটাল ব্যাস এন মাল্টিপ্লাইড বাই এম। ওকে, আর প্রত্যেকটারই অ্যাভারেজ ভেলোসিটি আমরা বললাম ভি। হ্যাঁ, তো অর্থাৎ ওভারঅল যে টোটাল সিস্টেমটা, অর্থাৎ আমরা যদি এইভাবে বিবেচনা করি যে টোটাল সিস্টেমটা, সেটা হচ্ছে একটা সিস্টেমের কথা আমরা যদি ইমাজিন করি, কোনো একটা সেন্টার, কোনো একটা সেন্টারকে একটা একটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যদি হয় যে একটা কোনো সেন্টারকে রেখে একটা সার্কুলার প্যাথ, তো সার্কুলার প্যাথে যদি এন সিস্টেম মানে এন টাইমস, আমি ক্যাপিটাল এন, তাহলে টোটাল মাস হচ্ছে এন এম, আর রেডিয়াস হচ্ছে আমরা বললাম, ঠিক আছে, আর টোটাল। তাহলে দ্য কাইনেটিক এনার্জি অফ ইফ অবজেক্ট ইজ, আমরা ইজিলি বুঝতে পারছি, তাহলে হাফ এম ভি স্কোয়ার, while the kinetic energy of the total system is, look, the kinetic energy of total system is half m n v square. Of course এটা খুব ইজি, কারণ একটা যদি হয় হাফ এম ভি স্কোয়ার তাহলে সরি সরি ওয়ান্স এগেইন, তো একটা যদি হয় হাফ এম ভি স্কোয়ার তাহলে এন সংখ্যকের জন্য হবে এন হাফ এম ভি স্কোয়ার। সুতরাং আবার স্মল এম ক্যাপিটাল এন ইকুয়ালস টু এম টোটাল, যেটা আমরা দেখেছি একটু আগে, সুতরাং হাফ এম টোটাল ভি স্কোয়ার, where v square is the mean of the squares of v. The gravitational potential energy of the system can be written as, অর্থাৎ আম, সোজা কথা, আহ, এ- এ- এটা কিন্তু আমরা আগেই আসলে আমরা বলতে পারি যে আসলে আম, এই জিনিসটা কিন্তু আমরা আগেই আসলে একটা লেভেলে, ঠিক না, আলোচনা করেছি। যাই হোক, আমি এখন আসলে এখানে এখানে তোমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, তো খেয়াল করে দেখো, the potential energy of the system equals to minus half g n square small n square divided by r total equals to minus half g m square total divided by r total, ঠিক না? ওকে, তো খেয়াল করে দেখো যে আসলে আম, মানে এই ব্যাপার, এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসলো, এটা আসলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। এই মুহূর্তে ঠিকই এর মধ্যে যাচ্ছি না। হুম, তবে মূল কনসেপ্ট হচ্ছে যেটা আমি শুরুতেই বললাম, যে মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে আমরা যেটা জানি, হ্যাঁ, যে একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এবং একটা হচ্ছে টোটাল এনার্জি। যাই হোক, okay, fine. So we usually assume that all of the orbits travel on a similar orbits that are isotropic, that is, are not flattened in any way and have no preferential direction. So we say these are random orbits. আচ্ছা, so now go to the next slide. So the Virial theorem then requires that the kinetic energy equals one half the potential energy, that is আমি আগেই বলেছি। So kinetic energy equals to minus half of the potential energy, ঠিক না? ওকে, সো দেখো, তো সেটাই হচ্ছে এটা। সো হাফ এম টোটাল ভি স্কোয়ার ইকুয়ালস টু, কারণ আমরা প্রিভিয়াসলি দেখলাম যে সেখান থেকে কাইনেটিক এনার্জি পেলাম, সুতরাং আলটিমেটলি this is the equation. So therefore we can estimate the virial mass of a system if we can observe the true overall extent of the system, or total, the mean square of the velocities of the individual objects that comprise the system, if the motions are not random or isotropic. The Virial theorem still applies, but its form changes a bit. Similarly, since our system is made up of many objects, we can gain some insight by seeing how the orbital velocities vary with radius from the center outward. For example, in a spiral galaxy, the dominant motion of the stars in the disk is circular rotation of the plane of the disk. The variation in the orbital
velocities with radius v or is called rotational curve অর্থাৎ এটা হচ্ছে মূল আইডিয়া সেটা কি আচ্ছা সোজা কথা আমি আরেকবার দেখাই যে Virial theorem states that the kinetic energy equals one half the potential energy that is carrying goes to minus half of the potential energy ওকে তো ঠিক আছে আমরা যদি একটু অন্য জায়গায় যাই এবার আমরা একটা স্লাইড দেখি the Virial theorem in astrophysics the Virial theorem in astrophysics okay I am thanking to Department of Physics and Faculty of Science, University of Novi Sad. Probably this is a university from Serbia. So they have made a good, you know, uh, some slides. They've made some good slides. So the instructor of this course is Marina Pavlovic. So I'm thanking the faculty and I'm also thanking the University of Novi Sad um, Department of Physics for these beautiful slides. So I've taken the slides from them. Okay. So the Virial theorem in astrophysics আমরা যদি একটু দেখি খেয়াল করে দেখো ওকে সো আমরা জাস্ট একটু বড় করে নিই ওকে the Virial theorem in astrophysics the first point is the classical derivation of the Virial theorem যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি এবং একটা লেভেলে দেখিয়েছি যদিও আমি ওই কোশ্চেনটা আমি একটু উইথহোল্ড রেখেছি যে আমি আসলে বলেছি যে ইনশাল্লাহ পরে আমরা হয়তো ডিসকাস করব আর যদিও আমি এটার ইজি ফরমেশনটা বলেছি একদম শুরুতে যেটা ইন্টারমিডিয়েট লেভেলে ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর ইউ ইকুয়ালস টু মাইনাস জি এম এন বাই আর এখান থেকে হ্যাঁ ওকে তারপর হচ্ছে the variational form of the Virial theorem some applications of the Virial theorem in stellar astrophysics applications of the Virial theorem in modern physics so these are the issues look the classical derivation of the Virial theorem তোমরা এখানে দেখতে পাচ্ছ দুজন সায়েন্টিস্ট দুজন বিজ্ঞানীকে দেখা যাচ্ছে একজন হচ্ছে নিকোলাস লিওনার্দো সাদি কার্নট ইনি হচ্ছেন সেই সাদি কার্নট যে থার্মোডাইনামিক্সে আমরা যে কার্নট ইঞ্জিন ঠিক না থার্মোডাইনামিক্সে আমরা যে কার্নট ইঞ্জিন নিয়ে পড়েছিলাম একটু মনে করে দেখো আসলে সেই সেই কার্নট সাদি কার্নটই হচ্ছেন ইনি আর ডান পাশে যাকে দেখছো এটা হচ্ছে ক্লসিয়াস থার্মোডাইনামিক্সে আসলে যে ল অফ থার্মোডাইনামিক্সে তার কিন্তু স্টেটমেন্টগুলো আমরা পড়েছি ক্লসিয়াস ঠিক না সো রুডolf ক্লসিয়াস so earliest clear presentation of the Virial theorem look so আমি আবারও দেখাচ্ছি the average kinetic energy is equal to half the average potential energy আরো ভালো করে বললে the average kinetic energy is equal to negative of the half of the average potential energy average kinetic energy is equal to half of the average potential energy ঠিক না ওকে সো এটা হচ্ছে আমাদের Virial theory এর মূল কথা the systems can be described by solving the force equations representing the system the Virial theorem generally deals with scalar quantities okay now go to the next slides আসলে এই দুইজন বিজ্ঞানী মূলত এই Virial theorem নিয়ে কাজ করেছেন তাদের নামটা এই জন্য বেশি উচ্চারিত হয় আর মূলত ক্লসিয়াসকে বলা হয় এর মূল আবিষ্কর্তা the classical derivation of the Virial theorem আমরা যদি আরেকবার দেখি যে Clausius version for derivation of the theorem fundamental structural equations of stellar astrophysics basic conservation laws for the gravitational potential we arrive at a statement known as the Lagrange identity তোমরা জানো classical mechanics এ যেটা আসলে Lagrange identity সেটা হচ্ছে half of actually d2i over dt square equals to 2 capital T plus sigma. So system is in a steady state, the Virial theorem ultimately আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোজা কথা ঠিক না এখানে অর্থাৎ আমরা যদি একটু জাস্ট খেয়াল করি হ্যাঁ অর্থাৎ এটাকে জাস্ট হচ্ছে সিম্পলি আমাদের এই যে কথাটাকে ঠিক না
যে টোটাল ultimately total kinetic energy is half of negative of the half of the total potential এই সিস্টেমটাকে সিম্পলি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের ফর্মে ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি দিয়ে লেখা is 2t bar plus sigma bar equals to 0 তো যাই হোক তোমরা যেটা ক্লাসিক্যাল মেকানিক্স পড়েছো তোমরা এটা জানো তো সেই ফর্মে জাস্ট আমরা একটু বললাম আচ্ছা ওকে ফাইন if you see this scientist this is famous physicist Enrico Fermi ফার্মি ল্যাব তার নামে এবং আসলে যে বোসন এবং ফার্মিয়ান একটা হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ বোস তার নামে এবং আরেকটা হচ্ছে এর্নিগো ফার্মি নামে ফার্মিয়ান তাদের একজন ফার্মি তুমি দেখতে পাচ্ছ দিস ইজ এনরিকো ফার্মি okay so the variational form of the Virial theorem the variational approach yields differential equations which describe parameter relationships for a system disturbed from an initial state Ledoux determined the pulsation period of the star. Chandrasekhar and Fermi investigated the effects of a magnetic field on a pulsation of a star. অর্থাৎ সোজা কথা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যারা কথা বলছেন তাদের নিয়ে জাস্ট এই স্লাইডটা জাস্ট হচ্ছে এটা আসলে তোমাদের মূলত দেখানোর জন্য বা শেয়ার করার জন্য আসলে ভিরিয়াল থিওরি নিয়ে খুব বেশি আলোচনা আমাদের সিলেবাসে নেই জাস্ট ওটার অংশ হিসেবে আমি একটু আউটসাইডের কিছু জিনিস তোমাদেরকে আমি দেখানোর জন্য এই স্লাইডগুলো আমি আসলে কালেক্ট করেছি ওকে তো দেখো radial pulsations for self-gravitating systems. Stars frequency of a radial pulsations in a gas sphere. The motion is simply periodic. The pulsation increases radially towards in a linear manner. Equation for pulsational period takes simple form. This law has been found to be experimentally correct in the case of the classical cepheids. যাই হোক এগুলো আসলে আহ, মূলত ওইভাবে প্রয়োজন নেই আমি জাস্ট আসলে স্লাইডের অংশ হিসেবে এটাকে দেখাচ্ছি বলতে পারো অর্থাৎ some of the applications of Virial theorem the influence of magnetic and rotational energy upon pulsating stars frequency of pulsations of the system all deviations from equilibrium shall be small the radiation pressure will be considered to be negligible হ্যাঁ তো এখানে আরেকটা দেখাচ্ছে the periodic form of the pulsation and linearly increasing amplitude the pulsation period will be positive only if দেখতে পাচ্ছ sigma naught is greater than m naught. Introduction of magnetic fields only serves to lengthen the period of pulsation. The addition of rotational energy will tend to reduce it. হ্যাঁ অর্থাৎ জাস্ট হচ্ছে কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা আমি জাস্ট বলছি some application of the Virial theorems pulsation stability of white dwarfকে আমরা আগেই বলেছি so white dwarf become unstable when its radius shrank to about 246 Rothschild radius or 1000 kilometers. Spherically symmetric equation of motion again we form Li and its variation we can write equation for stability of white dwarfs as দেখতেই পাচ্ছ these all are the applications of Virial theorems in advanced level the influence আমরা যদি এটা একটু দেখি the influence of rotational and magnetic fields on white dwarf gravitational instability so strong gravitational field the case of rigid rotation stability conditions এগুলাই হ্যাঁ যাই হোক আমি আর এটা গেলাম না স্টেবিলিটি অফ এ নিউট্রন স্টার ঠিক একইভাবেই নিউট্রন স্টারের ক্ষেত্রে আসলে এখানে রিলেটিভিস্টিক রিয়েল থিওরেম ইউজ করা হয় the electrons achieve relativistic velocities let us ignore the effects of general relativity and just consider the special relativistic real theorem so stability conditions এখান থেকে এগুলো এনেছে সেটা দেখানোর জন্য যে আসলে রিয়েল থিওরেম কিভাবে কাজ করে the application of the Virial theorem in modern physics temperature of the interior of a star so Planck quantum theory of radiation most effectively using the Virial theorem gravitational potential energy single atom moving in the interior of the star has a mean kinetic energy given by energy equiprotation so Virial theorem gives us ultimately this one okay so as you can see okay okay fine
তো আমরা যদি জাস্ট এখানে একটা লাইন আছে, লাইনটা যদি একটু পড়ি সেকেন্ড প্যারা থেকে, the virial theorem is the relation between the total kinetic energy and the total potential energy of a system in equilibrium. ওকে, আসলে এটাই হচ্ছে মূল ব্যাপার। আমি আরেকবার বলছি। তো এটা যদি জাস্ট হচ্ছে আমরা একটু দেখাই, এটা এটাও আমি তোমাদের জন্য এনেছি। এটা ডিফারেন্ট জায়গা থেকে, তো বাট ভিরিয়াল থিওরির কিছু লিমিটেশনস আছে। যেমন এটা বলা হচ্ছে যে it is sometimes noted that virial theorem are powerful but dangerous theorem. Dangerous in the sense that they may easily misapplied. Their misapplication then involves stating in untrue positions as being true as a result of virial theorem. তো যাই হোক, ওই ব্যাপারটা আসলে এখানে একটু বলা হচ্ছে যে এটা একটা ব্যাপার। The conventional virial theorem applies only to point particles. If bodies are not point particles but have size and shape, then some of the energy changes that take place when the interact goes into spin and perhaps distortions of the fundamental bodies. Perhaps the most important limitations is that virial theorems do not apply to particles that are not in a bounded system. হ্যাঁ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা বাউন্ডারি সিস্টেমে না হলে ইকুইলিব্রিয়াম না থাকলে ভিরিয়াল থিওরেম অ্যাপ্লাই করা যায় না। In particular, it does not apply the particles of an explosion, thus applying a virial theorem in galactic clusters, which are the unvirialized remnants of some primordial Big Bang, could lead to absurdities. তো যাই হোক, এটা আমরা লিমিটেশনটা পড়লাম যে আসলে এটা লিমিটেশনটা হচ্ছে এটাই যে আসলে it can only be applied in stable system, more and more specifically in point particle systems. আসলে আমরা পয়েন্ট পার্টিকেল বাদে যত বড় করি না কেন সেখানে আসলে আলটিমেটলি কিছু লিমিটেশন থাকে। হ্যাঁ, তো এটা আসলে মোর অর লেস আসলে ভিরিয়াল থিওরেম নিয়ে একটা ছোট্ট আমাদের আলোচনা ছিল। আচ্ছা, হ্যাঁ, তো জাস্ট আমি হচ্ছে এখানে আর একটা জিনিস একটু জাস্ট তোমাদের জন্য একটু পড়ি। আসলে একটু একই জিনিস, হ্যাঁ, এটা আসলে ক্লাসিক্যাল মেকানিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা লেখা। So virial theorem. So in mechanics, a virial theorem provides a general equation. খেয়াল করে দেখো তোমরা যদি একটু জাস্ট একটু জিনিসটা একটু খেয়াল করো। হুম। In mechanics, the Virial theorem provides a general equation that relates the average over time of the total kinetic energy of a stable system of discrete particles bound by potential forces with that of the total potential energy of that system. সোজা কথা, আমি আবারও কথাটা বলছি যে টোটাল কাইনেটিক এনার্জি আর টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ এ বাউন্ডেড সিস্টেম, ঠিক না, অফ এ স্টেবল সিস্টেম। যাই হোক, সুতরাং আমরা এটা আগেই দেখেছি যে সেটা কি, দ্য টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস দ্য হাফ নেগেটিভ অফ দ্য হাফ অফ দ্য টোটাল পোটেনশিয়াল এনার্জি। সো ইন্টারেস্টিং, ওকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভিরিয়াল থিওরেম। এবং আমি বললাম ইন টার্মস অফ ক্লাসিক্যাল মেকানিক্স অনেক সময় এভাবে লেখা হয়, কিন্তু আসলে এটা স্বাভাবিকভাবে আমাদের বুঝলেই চলবে। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি আর একটু দেখি ম্যাথমেটিক্যালি, দ্য থিওরেম স্টেটস t equals to minus half, অর্থাৎ তোমরা ইকুয়েশনটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো টিটা বুঝতেই পারছো, টিটা আলটিমেটলি কি, আমাদের টোটাল কাইনেটিক এনার্জি, ওই যে বলেছিলাম মাইনাস হাফ অফ দ্য টোটাল, আসলে তোমার কি বলা যেতে পারে, পোটেনশিয়াল এনার্জি। সুতরাং এই যে সামেশন, সামেশন নিচে যে লেখা আছে কে টু ওয়ান আপ টু এন, এবং উইদিন যে আসলে ব্র্যাকেট তুমি দেখতে পাচ্ছ, মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা আসলে এফ কে ডট আর কে, এগুলো ক্লাসিক্যাল মেকানিক্সের ল্যাঙ্গুয়েজ. So for the total kinetic energy T of n particles, where F of k represents the force on the kth particle, which is located at position RK, and angle brackets represent the average over time of the enclosed quantity. The word virial, um, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় না এখানে আর যাওয়ার দরকার আছে, সুতরাং এটাই হচ্ছে মূল আইডিয়া। তো যাই হোক, মাই ডিয়ার অল, হোপফুলি তোমরা মূল বেসিক বিষয়টা আশা করি বুঝতে পেরেছো ভিরিয়াল থিওরেমের, সেটা কি,
সেটা হচ্ছে কোনো একটি আম, সোজা কথা, একটা সিস্টেম which is in equilibrium and bounded system, সেই সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল পোটেনশিয়াল এনার্জি রিলেশনশিপ, এটা হচ্ছে বিরল থিওরেম দ্বারা খুব বোঝা যায়। এবং দ্যাট ইজ দ্য টোটাল কাইনেটিক এনার্জি equals that half that equals to the minus half of the total potential energy. That is the Virial theorem. So thank you. Thanks all of you. Inshallah see you all once again. Assalamu alaikum.